আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা কোনোদিনও নিজেদেরকে একটা, যেমন কথা বলে মাইনরিটি শব্দটা আমি পছন্দ করি না। বা কেউ মাইনরিটি নয়, সবাই বাংলাদেশি। হতে পারে সংখ্যায় হিন্দু ধর্মাবলম্বী কম হতে পারে, কিন্তু তার মানে এই হয় যে তাদের অধিকার কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করার অধিকার রাখে। অবশ্যই আমরা সেটি হতে দেব না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যে কোনো ধর্মাবলম্বী হোক বা সে ধনী হোক, গরিব হোক, যেই হোক না কেন, বাংলাদেশটা আমাদের সকলের। এই জিনিসটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বাংলাদেশের রাজনীতিতে যে দূষণ প্রবেশ করেছে সেটিকে পরিচ্ছন্ন করে একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। এবং আরেকটি বিষয় আমাদের ব্যাপারে বলা হচ্ছে যে আমরা না ভোটের ক্যাম্পেইন করছি, এটা সম্পূর্ণ অসত্য, সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য, মিথ্যা বয়ান। অবশ্যই আমরা হ্যাঁ ভোটের পক্ষে। 24-এর গণঅভ্যুত্থানের অনেক আগেই আমাদের দলের পক্ষ থেকে 31 দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে পুরো 31 দফাটাই একটা সংস্কার প্রস্তাব, A to Z। তো সেখানে এটা আমাদের জনগণের কাছে কমিটমেন্ট। আমাদের কাউকে বলে আসতে হবে না যে আমরা হ্যাঁ ভোট দিব বা সংস্কার আমরা করব, আমরা ভোট দেন। আমরা তো ওপেনলি আমরা জনগণের সামনে, দেশ ও জাতির সামনে এই সংস্কারের কমিটমেন্ট করেছি। অতএব সেখান থেকে পেছনে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতির মাধ্যমে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলোকে শতভাগ নিরসন করে আমরা একটা জবাবদিহিতামূলক সরকার এবং জনগণের সরকার আগামী দিনে করতে চাই। ছোটোবেলা থেকে যখন আমি বেড়ে উঠেছি তখন আমার বাবাই ছিল আমার কাছে রোল মডেল, উনি ছিলেন আমার হিরো। তো উনি যেভাবে জনগণের পাশে ইতিপূর্বে ছিলেন ওনার রাজনৈতিক জীবনে, আমিও একইভাবে আমার জীবনকে সারা জীবনের জন্য আমৃত্যু উৎসর্গ করেছি সেবায় হোক, দেশ ও জাতির জন্য কাজ করার জন্য। কথা তো অনেক বলা যায়, বিশেষ করে নির্বাচন আসলে রাজনীতিবিদ অথবা আমরা যারা প্রার্থী হই আমরা এসে নানান কথা বলি বা অনেক কথা বলে আপনাদেরকে, ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি। কিন্তু আমি মনে করি যে এই পরিবর্তিত বাংলাদেশে কথার ফুল দিয়ে জনগণকে আর বোকা বানানো সম্ভব নয়। তাই আমি বিশেষ করে 24-এর যে রক্তাক্ত গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল তার উদ্দেশ্য ছিল একটা নতুন বাংলাদেশ করা। কি এই নতুন বাংলাদেশ? সেটা হচ্ছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে রাজনীতির কলুষিত যে অংশটি রয়েছে, অর্থাৎ রাজনীতিকে যে কলুষিত করে ফেলা হয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে যারাই আমাদের রাষ্ট্র পরিচালনায় যাবে তারা নিজস্ব ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিবে এবং প্রয়োজনে তাদের জীবনকে তারা বিলিয়ে দেবে, কিন্তু দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং জনগণের কোনো অধিকারকে তারা কোনোদিনও ক্ষুণ্ণ করবে না। আমি একটু পিছনে ফিরে যেতে চাই যে বিগত 17 বছরে কি হয়েছে। আমরা দেখেছি যে নানান মেগা প্রজেক্ট এবং একেবারে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, কিন্তু আজকে আমরা ঢাকা শহরের কি অবস্থা দেখছি, আমাদের রাস্তাঘাটের কি অবস্থা। এত বড় বড় ফ্লাইওভার, মেট্রো রেল বানানো হয়েছে, কিন্তু আমাদের যানজট কি নিরসন হয়েছে? হয় নাই, বরঞ্চ দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমাদের যে এই নগরীর যে সমস্যাগুলো রয়েছে এর মধ্যে যানজট, দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জলাবদ্ধতা, আমাদের এখানে যে মশা এবং মশার যে প্রজনন সেটি বৃদ্ধি পাওয়া এবং মশাবাহিত বিভিন্ন রোগের সংখ্যা বেড়ে যাওয়া, এবং আমাদের বর্তমানে একটি বড় সংকট দেখা দিয়েছে গ্যাস। এই গ্যাসের সমস্যাটি আমি যেখানেই যাচ্ছি সেখানে বিশেষ করে যারা নারীরা রয়েছেন, যারা গৃহিণীরা রয়েছেন, মা বোনেরা রয়েছে, তারা এই গ্যাসের সংকটের কথাটি আমাদেরকে বারে বারে বলছে। আমরা সার্বিকভাবে বলতে পারি যে এইটা অন্তত বলতে পারি যে যদি আমরা নির্বাচিত হয়ে আসি পরের দিনই সব সমস্যার সমাধান করে ফেলবো, এটি সম্ভব নয়। বা রাতারাতি কোনো সব কিছু পরিবর্তন হয়ে আমাদের দেশ কোনো ভিন দেশে পরিণত হবে, এই ধরনের মিথ্যা বয়ান আমি আপনাদেরকে দিচ্ছি না। আমরা এতটুকু বলতে চাই যে আপনাদের সমস্যাগুলো আমাদের চিহ্নিত করেছি। আমি নিজেও এই এলাকায়, আমার বাসা এখান থেকে যেটা বলা হচ্ছে 500 গজ দূর। তো এই নগরীর সমস্যাগুলোর মধ্যেই আমরা বসবাস করছি। অতএব আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই এবং সেই সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান হোক, অথবা যদি মহান আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেয়, সমস্যার প্রকারভেদে সেটি যদি সংসদে উত্থাপন করার প্রয়োজন হয় সেটিও আমি অবশ্যই করব। এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি, যদি মহান আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দেন।
এই নীল ছায়াবীথি 50 থেকে 60% হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা রয়েছেন বলে আমি জানতে পেরেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের বিশ্বাসী দল এবং সম্পূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যে আমরা চিরকাল আমাদের নীতিগত অবস্থান আমরা ধরে রেখেছি। তাই আমি বলবো যে প্রথম কথা হচ্ছে আমরা সকলে মানুষ, দল মত ধর্ম বর্ণ গোত্র ধনী গরিব বিভিন্ন শ্রেণী পেশা নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। এটি আমাদের প্রথম পরিচয় এবং আমরা সকলের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা ভূমিকা রেখে যাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ভোট নিয়ে বলা হয়েছে, তো যে বিষয়গুলো আপনারা উত্থাপন করেছেন যে আইডি কার্ড কালেক্ট করা হচ্ছে না, ফোন নাম্বার কালেক্ট করা হচ্ছে, তো এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকব। এবং মহিলাদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকটা মহিলা কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টরা অবশ্যই মহিলা থাকবেন এবং প্রত্যেকের আইডেন্টিটি ভেরিফাই করেই তাদের ব্যালট যাতে তাদেরকে ইস্যু করা হয় সেটার জন্য আমরা পর্যাপ্ত ট্রেনিং আমাদের পোলিং এজেন্ট যারা হবেন তাদেরকে আমরা দিয়েছি। তো আমরা সেই বিষয়ে সজাগ রয়েছি, সচেতন রয়েছি। তারপরেও ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি তুলে আনার জন্যে। তো আর আজকাল দীর্ঘবর্ত বুঝিব না, আমি আজকে এসেছি মত বিনিময় করতে। আর আশা রাখি যে প্রায় আপনাদের কথা শুনতে পারবো, বিশেষ করে যেহেতু আমি আপনাদের প্রতিবেশী। আপনাদের মতামতগুলো পেলে তাহলে আমরাও নিজেদেরকে পরিশোধিত করতে পারবো এবং আমাদের কর্মকাণ্ডগুলো যাতে আপনাদের যে দাবি দেওয়া এবং আপনাদের যে চাহিদা, ভোটারদের যে চাহিদা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ করে যাব। তো এই পর্যায়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের বিশেষ করে আমাদের যারা মা বোনেরা রয়েছেন, আমি বলতে চাই যে আমাদের এই আসনে 51.6% নারী ভোটাররা রয়েছেন। তো আমাদের বেশ অধিকাংশই নারী ভোটাররা রয়েছে, কিন্তু সেইভাবে তো আমরা তাদেরকে নেতৃত্বেও আনতে পারি না রাজনৈতিকভাবে। হ্যাঁ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, বিশেষ করে নারী নেতৃত্বকে একটা পুনর্জাগরণ তিনি বাংলাদেশে ঘটিয়েছেন। কিন্তু তারপরেও আমরা চাই যে আরও বেশি নারীরা আমাদের এই ধরনের মতবিনিময় সভা হোক বা অন্যান্য সামাজিক কর্মকাণ্ড অথবা রাজনৈতিক কর্মকাণ্ডে ওনারা অংশগ্রহণ করুক এবং নারীর সমান অধিকারে আমরা শতবার বিশ্বাস করি এবং সেটি আমরা অবশ্যই আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আগামী দিনে প্রমাণ করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে।